করছে মা আমার এসআইআর এর টেনশন নিয়ে নিয়েছে, হয় এসআইআর এর হিয়ারিং লজিক্যাল ডিসক্রিপেন্সির হিয়ারিং আসছে নাকি গো বাবা, বা কারো বাড়ি এসে গেছে কি কাগজ দেবো না কাগজ দেবো, ওই টেনশনে ভাত রান্না করছো। ওই টেনশন নিয়ে মা তুমি যদি ভাত রান্না করো, ওই আতঙ্কে যদি ভাত রান্না করো, ভাত তো পুড়ে যাবে। বাপ আমার খাল সংস্কার হয়নি, এমনি মাথা গরম হয়ে আছে, চাষবাস ভালো হচ্ছে না, দুপুরবেলা গোসল টোসল করে নামাজ পড়ে বা প্রেয়ার করে পুজো দিয়ে একটু খেতে বসে যদি পোড়া ভাত পাই, কেমন রেগে যাবে বলো তো? টেন্স মাথায় যদি আতঙ্কে যদি তুমি রান্না করো তো ভাত পুড়েই যাবে মা আমার। কি গো, তো আতঙ্কে রান্না, আতঙ্ক মুক্ত থাকতে হবে। বাপ আপনি মাঠে গিয়ে কোদাল চালাচ্ছেন, এসআইআর এর টেনশন মাথায়, ও কোদাল তো মাঠে মারবেন না, নিজের পায়ে মেরে দেবে। এই জন্যই আমি বলেছি আতঙ্ক মুক্ত থাকো। একটা উদাহরণ দিচ্ছি আপনাদের, সাপে কামড়ে মারা যায় খবর আছে তো, এখানে আছে গ্রামীণ সমস্যা। এটা মেডিকেল সায়েন্স বলছে সাপে কাটা রুগীকে 100 মিনিটের মধ্যে 100 মিলিগ্রাম অ্যান্টিভেনাম তার শরীরে প্রয়োগ করলে ওই রুগীটি বেঁচে যাবে। কে বলছে? মেডিকেল সায়েন্স। আবার আমিও আপনাদের বলছি সাপে কাটা রুগী সাপে কেটেছে সাথে সাথে মারা গেছে, এই প্রমাণটাও আছে। তাহলে কি মেডিকেল সায়েন্স ভুল না আপনি মিথ্যা কথা বলছেন? আপনিও সত্য কথা বলছেন, মেডিকেল সায়েন্সও গবেষণাটা ঠিক। তাহলে কি সাপে কাটা রুগী যারা, তারা সাপের বিষে মারা যায় না, তারা আতঙ্কে মারা যায়, তারা আতঙ্কে মারা যায়। তাই আপনি আমি যদি হয়ে যাই, আপনার আমার বাড়িতেও তো ফর্ম এসেছে, নোটিশ এসেছে, তাহলে কি কেউ গিয়ে জমা দিয়ে পার করে দেবে আমাকে? কেউ পার করবে না। আমার লড়াই আমাকে লড়ে নিতে হবে। কি কি লড়াই লড়বেন সেটা আমি ছোট্ট করে বলছি। আর আজকে কি আমাদের এই লাইনে দাঁড়াতে হতো সেটাও আপনাদের আমি বলে দিচ্ছি। যাদের বাড়ি নোটিশ এসেছে, সব থেকে বেশি নোটিশ মুসলমানদেরকে দিচ্ছে। এটা বিজেপির বিরুদ্ধে আমরা বলছি, 100 বার বলবো। বিজেপির এখানে একটা বড় চক্রান্ত কিন্তু আছে। এই চক্রান্তের মধ্যে শুধু বিজেপি জড়িয়ে নয়, বিজেমূল জড়িয়ে আছে। তৃণমূল আর বিজেপি মিলে নির্বাচন কমিশনকে সামনে রেখে এই নাটকটা করছে। আপনার আমার মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করছে, হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। ঠিক যেভাবে 2021 সালে নির্বাচনকে পার করার জন্য, ভোটকে নেওয়ার জন্য সিএনআরসি করে তাড়িয়ে দিবার গল্প তুলেছিল। একদিকে বিজেপি বলেছিল সিএনআরসি করে তাড়িয়ে দেব, অপরদিকে মমতা ব্যানার্জি বলেছিল কাউকে আমি যেতে দেব না। এই বলে যেভাবে ভোটটা বিজেপি তৃণমূল মিলে লুটেছে, আজকের দিনে এই এসআইআরটাকে নিয়েও বিজেপি তৃণমূল মিলে ভোটটাকে লুটার জন্য একটা পন্থা, ভোট ধরা কলের নাম এসআইআর করে দাঁড় করিয়ে রেখেছে। আমি তার প্রমাণ দিয়ে দেবো। আর আপনারা ভালো করে জানেন আমি বিনা প্রমাণে কথা বলি না। একবার শুধু আমি 2 তারিখের জায়গায় 4 তারিখ বলেছিলাম, আমি তারপরে আমি সেটাকে ভুল স্বীকার করে নিয়েছি। ঠিক আছে, আমি প্রমাণ দিচ্ছি। বাবু এসআইআর করতে গিয়ে কত অফিসার লেগেছে এটা সবাই আমরা জানি। এসআইআর করতে 90,000 অফিসার লেগেছে। প্রায় 250 কোটি টাকা রাজ্য সরকার দিয়েছে এসআইআর করার জন্য। মায়ের একটু শুনবেন, সাপ হয়ে কামড়াচ্ছে আর ওজা হয়ে ঝাড়ছেটা কে? প্রায় 250 কোটি টাকা খরচ করলো, 90,000 অফিসার দিল দ্রুততার সাথে এসআইআর করার জন্য। কিন্তু যারা কম্পিউটারে আপলোড করবে, ম্যাচ হয়েছে বা মিসম্যাচ হয়েছে, তাদের জন্য 1000 কম্পিউটার অপারেটর চেয়েছিল নির্বাচন কমিশন। 1000 আপনার কি বলে, তার জন্য টেন্ডার গেল, হয়ে যাবার পরে ওটা জমা পড়ছে কোথায়? ফিনান্স ডিপার্টমেন্টকে গিয়ে আটকে গেল, ওটা আর দিল না। আজকে আপনার আমার বাড়ি যে নোটিশগুলো আসছে, সেই নোটিশের সিংহভাগ শুধুমাত্র খাতুন ছিল বিবি হয়েছে, খাতুন ছিল বেগম হয়েছে। মোল্লা বানান MOLLAH বা MOLLA, কাজী QUAZI KZI, এই নামের একটা ফুল স্টপ ছেড়ে গিয়েছে। আব্দুল করিম রহমান আব্দুল করিম, এই জন্য বেশি কাগজ আসেনি ভাই আমাদের বাড়িতে। হ্যাঁ, এটার জন্য দায়ী নির্বাচন কমিশন, মমতা ব্যানার্জি। কি বললাম?
এটার জন্য দায়ী নির্বাচন কমিশন আর মমতা ব্যানার্জি। আর নির্বাচন কমিশনকে কে চালাচ্ছে? কেন্দ্রের বিজেপি সরকার। এটা দিনের আলোর মতো পরিষ্কার। এবার মমতা ব্যানার্জি তো আমাদের মাসিয়া, মুসলমান দলিত আদিবাসীদেরকে ক্ষতি হতে দেব না। সব থেকে বেশি নাম হিয়ারিং এ মুসলমানের এসেছে, তারপরে দলিতের এসেছে, তারপরে আদিবাসীর এসেছে। আপনাদের একটু জানতে হবে কেন আসলো। 1000 কম্পিউটার অপারেটরকে দেওয়া হয়েছিল, চেয়েছিল, দেয়নি। ফলে এটা এআই এর মাধ্যমে আপলোড করছে। আচ্ছা, আপনাদের এনার্জি আছে শোনার তো নাকি? যারা শুনতে চান একটু হাত তুলে দেখান তো। দূরে যা, একটু হাতটা তুলে রাখুন, হাতটা তুলে রাখুন, হাতটা তুলে রাখুন। দূরে যারা আছে, ছাদের ওপরে যারা আছেন মায়েরা, হাতটা তুলে রাখুন। আপনারা শুনতে চান তো? তাহলে আমি বলবো হুটহাট করে দু একজন যদি উঠাউঠি করে, পাচুলকি করে, আমার মাইন্ড ডাইভার্ট হয়ে যায়। কি বলছি বুঝতে পেরেছেন? আমি একদম আপনাদের বলি, এ ভাই তোমাকে ক্যামেরা করতে হবে না, দাঁড়িয়ে ভাই আমার বসো, আমার মাইন্ড তোমার দিকে চলে যাবে। 1000 কম্পিউটার অপারেটরকে চেয়েছিল। এটা কিসের জন্য? এই নামের বানান, মিসম্যাচ, হ্যান ত্যান, এইগুলোকে ঠিক করার জন্য। মমতা ব্যানার্জি দিল না। 1000 কম্পিউটার অপারেটরদের জন্য 4 মাসে কত খরচ হতো জানেন? মাত্র 4 কোটি টাকা। 4 মাসে 4 কোটি টাকা যদি রাজ্য সরকার খরচ করত, তাহলে এই দুর্দিন অন্তত নামের বানান ভুলের জন্য আমরা দাঁড়াতাম না। কিন্তু তার পরিবর্তে যখন দিল না এটা, সেই জন্য তার পরিবর্তে এআই এর মাধ্যমে, অর্থাৎ প্রোগ্রামিং এর মাধ্যমে এটা আপনাকে আমাকে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কেমন আপনাদের বলছি, আপনাদের আমার সবার হাতে মোবাইল আছে কম বেশি। কোনো সময় 4:30 ফজরের নামাজ পড়বার জন্য অ্যালার্ম দিই, বা কোনো সময় 5টার সময় অ্যালার্ম দিই। তো কোনোদিন অ্যালার্ম দেখেছেন 4:30 দিয়েছি 5টাই বেজেছে বা 4টাই বেজেছে? এরকম হয়েছে কোনোদিন? কেন হয়নি? ওই প্রোগ্রামিং সেট করেছি তুমি আমাকে 4:30 ডাকবে, ও 4:30 ডেকেছে। এইবার আসা যাক, কম্পিউটারকে বলে দেওয়া হচ্ছে পানি যে চাইবে পানি দেবে, দুধ যে চাইবে দুধ দেবে, মধু যে চাইবে মধু দেবে, আর জুস যে চাইবে জুস দেবে। কম্পিউটারে পানি, মধু, দুধ, জুস 4টে রাখা হয়েছে। আর প্রোগ্রামিং করে দেওয়া হয়েছে যে যে জিনিসটা ডাকবে তাকে সেই জিনিসটা দেবে। পানি চেয়েছে, পানির যেটা রাখা ছিল সেটা শেষ হয়ে গেছে। এবার কোনো একজন মানুষ মারা যাচ্ছে, পানি পানি করে চিৎকার করছে। কম্পিউটার কিন্তু পানির বদলে অন্য কিছু দেবে না। কেন দিচ্ছে না? পানি শেষ হয়ে গিয়েছে। আর মানুষের সামনে যদি দুধ, মধু, পানি, আপনার জুস থাকে, পানি শেষ হয়ে গেছে, মারা যাচ্ছি বলে চিৎকার করছে, পানি দাও বলে চিৎকার করছে। মানুষ কিন্তু পানি না থাকলেও অন্তত মুখে দুধটা দেবে, অন্তত যদি বাঁচে। এটা মানুষ আর কম্পিউটারের মধ্যে ডিফারেন্স। মানুষ কম্পিউটারকে পরিচালনা করে, কম্পিউটার মানুষকে পরিচালনা করে না। তাই প্রোগ্রামিং করা হয়েছে, নামের যারা মিসম্যাচ হচ্ছে তাকে সাইট করো, তাকে নোটিশ জেনারেট করতে হবে। ওই জায়গায় যদি কম্পিউটারকে দিয়ে যদি ওই কাজ না করিয়ে মমতা ব্যানার্জি 1000 মানুষকে যদি দিত অ্যাজ কম্পিউটার, আপনার কম্পিউটার এক্সপার্ট যারা, অপারেটর যারা, তাদেরকে যদি দিত, মাত্র 4 কোটি টাকা যদি খরচ করতো রাজ্য সরকার, তাহলে কি হতো? ও দেখতো মোহাম্মদ নওশাদ সিদ্দিকী। কেমন ভুল হয়েছে আপনাদের বলছি। মোহাম্মদ নওশাদ সিদ্দিকী, ময়কার হয়াকার বিসর্গা দেয় কেউ? ময়কার দিয়ে ফুল স্টপ দিয়ে নওশাদ সিদ্দিকী, যাই না? ময়কার হয়াকার বিসর্গা নওশাদ সিদ্দিকী সেম, বা নওশাদ সিদ্দিকীও একই ব্যক্তি। এটা মানুষ হলে সেটা নোটিশটা আসতো না, বলতে একই ব্যক্তি। এটা কম্পিউটারে যখন ফেলছে, এটা দেখছে এটা 3টে লোক, এ লোকের সাথে মিলছে না। যখন মোল্লা মোহাম্মদ আব্দুল করিম, অন্যটা গেছে কি আব্দুল করিম মোল্লা মোহাম্মদ, কম্পিউটারে যখন চেক করছে, কম্পিউটার নিজে থেকে যখন চেক করছে, নোটিশ তখন চলে এসছে যে দুজন এক ব্যক্তি নয়। কিন্তু মানুষ যখন মানুষ এটাকে ফিল আপ করতো, আপলোড করতো, তাহলে ওরা জেনে যেত। যেমন সকিনা বিবি, নাম ছিল সকিনা খাতুন, দুজন কি আলাদা? মানুষ যখন আপলোড করতো এটাকে, সে সকিনা বিবি আর সকিনা খাতুন সেম ব্যক্তি, নোটিশ আসতো না। কিন্তু কম্পিউটারে প্রোগ্রামিং কি করা হয়েছে? মিসম্যাচ হলেই তাকে আলাদা করে দাও, তার নামে নোটিশ জেনারেট করো। বুঝতে পারছেন আমি কি বলছি? এই যে আপনাকে আমাকে পেরেশানি হতে হচ্ছে, হয়রানি হতে হচ্ছে,
মূল হয়রানির মূল তো বিজেপি দিল্লিতে বসে আছে, তার দলের লোককে দিয়ে করাচ্ছে আর নির্বাচন কমিশনকে সামনে রাখছে। কিন্তু তৃণমূলের মমতা ব্যানার্জিও কোনো অংশে এই হয়রানির থেকে তারা পিছিয়ে নাই, আমাদেরকে পরিকল্পিতভাবে হয়রানি করছে। আমি তারপরেও বলছি, কেন আমি রাজ্য সরকারকে দায়ী করছি হেভি অংশের? আপনি ভোট দিয়ে সরকার তৈরি করেছেন, আপনাকেই আবার কেন ব্লক অফিস ঘেরাও করতে হবে ভাই? আপনি যখন সরকার তৈরি করেছেন, সরকারের কাজটাই তো 5 বছর জনগণের পাশে থাকা। জনগণ সরকার তৈরি করলো, জনগণের অসুবিধা হবে, জনগণ কি ব্লক কেন ঘিরতে হবে ভাই? কেন ঘিরতে হবে? তাহলে সরকারের কাজটা কি আমি আপনাদের বলি। ওই যে 13টা সার্টিফিকেট চেয়েছে তো নাকি কাগজ, 13টা কাগজের মধ্যে একটা কাগজ থাকলেই হয়ে যাবে। কার? আর 1987 সালের আগে জন্ম, তাই তো? 1987 সালের পর থেকে 2004 সালে যাদের জন্ম, 2টো কাগজ লাগবে তার বাপ মায়ের মধ্যে একজনের। 2004-এর পরে জন্ম, 3টে কাগজ লাগবে তার বাপ মায়ের দুজনের 2টো। তাহলে কাজ শেষ। যা লিস্ট চেয়েছে আমার হাতে আছে, আমি সব লিস্ট বলতে গেলে সময় পার হয়ে যাবে। আমি আপনাদের বলছি, আপনাদের বাড়ির 1987 সালের আগে দলিল নাই? আপনাদের বাড়ি আছে না নাই বলুন? আপনাদের বাড়ি 1987 সালের আগে দলিল আছে তো? এইখানে যে তথ্য দেওয়া আছে ওই দলিলটাও কাজে দেবে আপনার হিয়ারিং এর জন্য। আজ পর্যন্ত তৃণমূলের নেতারা কথা বলেছে আপনাদের? ওরা বলবে না, ওরা বিভ্রান্ত করবে আপনাকে, ওরা ভয় দেখাবে। ওরা কেমন ভয় দেখাবে? সিএ করে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে। সিএ আইন দেশ থেকে তাড়াবার নয়, নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, নাগরিকত্ব দেওয়ার আইন। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ওটা কেড়ে নেওয়ার জন্য অ্যামেন্ডমেন্ট গুলো হয়নি, দেওয়ার জন্য হয়েছে। কিন্তু আপনাকে আমাকে কি বুঝিয়েছিল? সিএ করে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে। মন্দির বাজারের একটা মানুষ 5 বছরে আপনাদের এখান থেকে কজনকে তাড়িয়েছে? কেন পারেনি? আমি বলেছিলাম মোদিজি কেন তার 14 পুরুষও কিন্তু কাউকে দেশ থেকে তাড়াতে পারবে না ভারতীয় নাগরিককে। আর তার জন্য আপনাদের এই ভাই নওশাদ সিদ্দিকী 2019 সালে সুপ্রিম কোর্টে গিয়ে এই সিএ এর বিরুদ্ধে মামলা আমি করেছিলাম। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি মামলা করেনি, একটু মাথায় শুধু রেখে দেবেন। কি বলছে তাহলে? মাথায় থাকবে দলিল 1987 সালের আগে, ওটাও আমি ছেড়ে দিচ্ছি। দুয়ারে সরকার করে খুব পাকাও মেরেছিল না? দুয়ারে সরকার করে খুব বোকামে নিয়েছিল। আজকে দুয়ারে সরকার দরকার, আজকে বাড়িতে সরকার দরকার। আমি আপনাদের বলে দিচ্ছি, ওর বলা হচ্ছে যে কাগজ চেয়েছে 6 নম্বর পয়েন্টে রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট যদি দেওয়া হয় আপনার হাতে, আপনি এটা নিয়ে শুনানি কেন্দ্রে গেলে আপনার শুনানিটাকে গ্রহণ করবে। এই পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট নওশাদ সিদ্দিকী তো দিতে পারবে না ভাই। যদি আমার দেওয়ার ক্ষমতা থাকতো, পশ্চিমবাংলার মানুষকে চিন্তা করতে লাগতো না, ঘরেতে তার খামে বলে পৌঁছে দিতাম। আর ভাই আমি সরকার যদি আমাদেরকে সরকার সমস্যার সম্মুখীন হতো, বলতাম বাড়িতে বসুন, পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনার বাড়িতে আমার লোকেরা পৌঁছে দেবে। তাহলে মমতা ব্যানার্জির উচিত কি এখন হবে? দুয়ারে সরকারের ক্যাম্প লাগাও, বুথে বুথে ক্যাম্প লাগাও, বুথে বুথে ক্যাম্প লাগিয়ে ঠিক তোমরা বুথে বুথে যেভাবে উন্নয়নের পাঁচালীর নামে যেভাবে নাটক করে বেড়াচ্ছ, ওই নাটকটা এখন বন্ধ করো। অনেক উন্নয়নের পাঁচালী তুমি দেখিয়েছো, তুমি বন্ধ করো। মানুষ আজকে বিভ্রান্তের মধ্যে আছে, মানুষ আজকে আতঙ্কের মধ্যে আছে, কি হবে ভাবছে। তাহলে তুমি বুথে বুথে ক্যাম্প করো। কার কার হিয়ারিং এর নোটিশ এসেছে তাদেরকে ডাকো, ডেকে তুমি একটা করে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তার হাতে তুলে দিয়ে বলো যাও, চলে যাও, গিয়ে ওখানে টেবিলে ফেলে তার তুমি তোমার এই হিয়ারিংটাকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করে রিসিভি নিয়ে বাড়ি চলে আসো। করেছে? কেন করেনি? হায়রানি কে হচ্ছে? মুসলমান হচ্ছে। হায়রানি কে হচ্ছে? দলিত হচ্ছে। হায়রানি কে হচ্ছে? আদিবাসী হচ্ছে।
হয়রানি কি হচ্ছে? গরিব হিন্দু হচ্ছে। সুতরাং ওদের কথা, ওরা তো ভোটার, ভোটের সময় 500 টাকা দেব আর একটা বিরিয়ানির প্যাকেট দিয়ে দেবো, ভোট পেয়ে যাব, তাহলে ভেবে লাভ নেই। বুঝতে পারছেন কি বলছি? আমি তো প্রমাণ দিচ্ছি না ভাই। দেখুন, আমি যদি ভুল না কথা বলে 20খানা যদি আমি মামলা খেয়ে থাকি, আর যদি বাই চান্স একটা ভুল করে ফেলি, কি করবে বুঝতে পেরেছেন? সব থানায় আমার নামে একটা করে মামলা করবে ওরা। 40টা পুলিশ ডিস্ট্রিক্ট মতো আছে, ছাড়বে না, সব থানায় একটা করে মামলা, দেওয়ান নামে ঠুকে, তাই তো একাধিক মামলা দেবেন। তখন দেখবে ওই অসীম সরকারকে তুলে নিয়ে যাচ্ছে, নওশাদকে তুলে নিয়ে চলে যাচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে আমি ভুল কথা কেন প্রথম বলবো? তাহলে রাজ্য সরকার যদি চায় এই সমস্যা সমাধান, এটা বাজাতে, একটা চুটকি বাজাতে কত টাইম লাগবে, এর মধ্যে করতে পারে, কিন্তু করছে না। তার প্রমাণ তো আমি দিয়ে দিচ্ছি ভাই। দেখো 6 নম্বর পয়েন্ট, রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বসবাসের শংসাপত্র কম্পিটেন্ট স্টেট অথরিটি প্রোভাইড করতে পারে, যদি দেয় সেটা গ্রহণ হবে। আর একটা কথা বলছি, 10 নম্বর পয়েন্টে আছে, যে 13টা ডকুমেন্টস চেয়েছে তার 10 নম্বর পয়েন্টে বলা হচ্ছে রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা পারিবারিক রেজিস্টার্ড। 2011 সালে আমাদের পশ্চিম বাংলার কথা যদি বলি আমি, লাস্ট সেন্সাস হয়েছিল, পারিবারিক রেজিস্টার্ড হয়েছিল 2011 সালে। তার ডেটাটা প্রত্যেকটা পঞ্চায়েত লেভেলের আইসিডিএস কর্মীদের দ্বারা তোলা হয়েছিল, সব পঞ্চায়েতে সংরক্ষিত আছে, পঞ্চায়েত থেকে ওপরে গিয়েছে। তাহলে আমার অলরেডি যে কাগজ চাইছে, আপনি ভয় পাচ্ছেন ওই কাগজটা আমার আছে কি না, নাই ওইটা পাচ্ছি না, আধার কার্ড কি হবে, এই যখন আমি ভয় পাচ্ছি, তার মধ্যে দেখুন অলরেডি রাজ্য সরকার চাইলে এখনই 2টো কাগজ আপনাকে দিতে পারে। একটা হচ্ছে স্থায়ী বসবাসের প্রমাণপত্র, দ্বিতীয় হচ্ছে 10 নম্বর পয়েন্ট অনুযায়ী রাজ্য স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা পারিবারিক রেজিস্টার্ড। কথা যদি আমি বলি, 2011 সালের যে পশ্চিম বাংলায় সেন্সাস হয়েছিল, তার তথ্যটা কিন্তু পশ্চিম বাংলার প্রত্যেকটা অঞ্চল থেকে ওপরে তথ্য গিয়েছিল। এই তথ্যটা সরকারের কাছে আছে। সরকার চাইলে প্রতিটা অঞ্চল ধরে, প্রতিটা বুথ ধরে, যার যার বাড়ি এই এসআইআর এর আপনার হিয়ারিং এর নোটিশ এসেছে, প্রত্যেকের বাড়িতে ওই তথ্যটা পৌঁছে দেবে। তথ্যটা পৌঁছে দিলে অন্য কোনো কাগজের আর দরকারই নাই। এই এফিডেভিট করতে ছুটছে, ও ওইখানে ছুটছে, কি হবে রে বাবা, আমি টেনশন নিচ্ছি, কিচ্ছু দরকার ছিল না। ওই কাগজটা গিয়ে হিয়ারিং এর টেবিলে রাখতো, অফিসার দেখতো, মিলিয়ে নিত, তারপরে রিসিপে স্ট্যাম্প মেরে ছেড়ে দিত। আসতে কোনটা আমি সবার বাড়ি, যার বাড়ি হেয়ারিং এ নোটিশ গেছে তার বাড়িতে এইরকম কাগজ গেছে। তোমার বাড়িতে হেয়ারিং এ নোটিশ যায়, এরকম কাগজ যাবে। এই কাগজ যার বাড়ি হেয়ারিং এ নোটিশ যাবে তার বাড়ি এরকম একটা কাগজ যাবে। আমার বাড়ি এসেছে, যদি আমি এটা ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি। কি বলছি বুঝতে পেরেছেন? 2টো পাতা পাবেন। প্রথমে হচ্ছে কি কারণে হ্যানতান, তারপরের পাতায় অর্ধেকটা ওরা কেটে নিয়ে চলে যাবে, আর অর্ধেক এই পোর্শনটাতে এই 10টা লেখা থাকবে। এটাকে বড় করে আমি প্রিন্ট করেছি ভাই, ঠিক আছে? তাহলে 2টো প্রমাণ আমি করলাম তো। রাজ্য সরকার চাইলে আমাদের পশ্চিম বাংলায় এসআইআর নিয়ে যে আতঙ্কে আছে, তাহলে আতঙ্ক মুক্ত হতে পারতেন কি পারতেন না? এবার বুঝতে পারছেন সাফে কামড়াচ্ছে ও যায় ঝাড়ছে কে? কেন নওশাদ সিদ্দিকীর ওপরে এত বুঝতে পেরেছেন? নওশাদ সিদ্দিকী এসে ভুল তথ্য দিয়ে যাওয়ার ছেলে নয়। পয়েন্টে পয়েন্টে কথা বলি, ওদের জয়েন্টে জয়েন্টে ব্যথা ধরে যায়। আপনি বলুন, আমি যদি ভুল বলি আমার কথাকে চ্যালেঞ্জ করতে বলুন, যে রাজ্য সরকার চাইলে 1 সেকেন্ড টাইম লাগবে না, পশ্চিম বাংলার যত মানুষের বাড়ি হিয়ারিং এর নোটিশ গেছে তারা নিশ্চিন্তে থাকবে। শুধু মমতা ব্যানার্জি এই 2টো কাজ করে দিক, করছে না কেন? হয়তো চুক্তি হয়ে গেছে। কি চুক্তি? যেভাবে ওয়াকাফ মানবো না করে ওয়াকাফ আইনটা মেনে নিলাম, তুমি আমার গরু চোর, কয়লা চোর, বালি চোর, চাকরি চোর, মৃত মানুষের চোখ চোর গুলোকে ছেড়ে দেওয়া যাবে। 100 দিনের কাজ চোর, এই
খাল সংস্কারের জন্য যে টাকা এসেছে সেই টাকা চোর, এদেরকে তুমি ধরবে না, আমি তোমার ওয়াকাফ আইনকে মেনে নেব। ঠিক একইভাবে হতে পারে যে মুসলমান দলিত আদিবাসীরা পেরেশান হচ্ছে, আর সব থেকে বেশি মুসলমানরা পেরেশানিতে মধ্যে পড়ছে, আতঙ্কের মধ্যে হচ্ছে, আমি এইগুলো দেবো না, তুমি একটু আতঙ্কিত করো, আমার আদরের দুলালগুলোকে তুমি ধরো না, এই জন্য হয়তো দিচ্ছে না। তারপরে আপনাদের বলে যাই, আমি আপনাদের জানিয়ে যেতে চাই, আমি ডে ওয়ানে বলেছি, আজকেও বলছি, আপনাদের পাশে কেউ থাকুক আর নাই থাকুক, ধরছি আমি, সব থেকে খারাপটাই ধরি আমি, নাকি ভালো বাদ দেন। ভালো কি, কারো ক্ষমতা নাই আপনার ভোটার লিস্টে নাম কাটার, কি বললাম, কারো আশীর্বাদে আপনার নাম কেটে যাবে না, কারো অভিশাপেও আপনার নাম, কারো আশীর্বাদে আপনার নাম থেকে যাবে না, বা কারো অভিশাপেও আপনার নাম কেটে যাবে না। আপনার নাম থাকা নির্ভর করছে আর্টিকেল 326, ঠিক আছে। এবার আমি বলি, ধরলাম তর্কের খাতিরে বলছি, খারাপ ভালোটা জানিয়ে রাখা যায় তো নাকি, সতর্ক থাকেন তো তাহলে আপনারা। ধরলাম আমি হেয়ারিংয়ে গেলাম, আমার নাম বাতিল হয়ে গেছে নওশাদ সিদ্দিকীকে দিয়ে, তাহলে কি করব আমি, কাঁদবো নাকি চোখে বাম লাগিয়ে, হ্যাঁ, না ওই ঘাস মারা খেয়ে নেবো, কেন ভাই, আমার বাপ দাদু কি বেড়া টপকে এসেছে, আমি কি বিদেশি নাগরিক, তাহলে আমার করণীয় কি, আমি যেটা জেনেছি ওর অফিসের মধ্যে সেটাই আপনাদের বলছি, তাহলে আতঙ্ক মুক্ত হতে পারেন। আমি এত ফ্রিলি চলছি কেন, আমি আতঙ্ক মুক্ত কেন, আমার বাড়ি নোটিশ আসার পরেও যার যার ভোটার লিস্টের নাম যদি রিজেক্ট হয়, অর্থাৎ হিয়ারিংয়ে গেছেন আপনি, রিজেক্ট হয়েছেন, কেন হয়েছে আপনাকে লিখিত দেবে আবার নোটিশ আকারে, মাথায় থাকবে। আপনার ভোটাধিকার যদি বাতিল হয়ে যায়, কেন হলো সেটাও আপনাকে লিখিত দেবে। এবার মা বলুন, মায়েদের বলছি, যদি কোনো এক মায়ের বাতিল হয়েছে, সে কাগজ পাবে কেন তার বাতিল হলো, নিশ্চিতভাবে অন্যায় করে বাতিল করেছে। যেই জায়গাটাই বলেছে গ্যাপ আছে, আমরা তো আছি, আমাদের উকিলরা তো আছে, সেই গ্যাপটা ঠিক করব। 3টে চান্স আপনারা পাবেন এই গ্যাপটা ঠিক করে আপনার ভোটার লিস্টের নাম তোলার। ফার্স্ট ডিও, ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার, তারপরে সিইও, চিফ ইলেকট্রাল অফিসার, তারপরে নওশাদ সিদ্দিকী। বুঝতে পারছেন, 3টে অপশন পাবেন। কি হবে, আপনার ধরে নিলাম আপনার নাম বাদ পড়েছে, ধরে নিলাম, কিন্তু বাদ পড়বে না, আমি জোর গলায় বলবো, কারণ বিকজ অফ আওয়ার কনস্টিটিউশনাল রাইট আর্টিকেল 326, এই জন্য আমি জোর গলায় বলছি যে আমার নাম বাদ পড়বে না, আর বদমাইশি করে বাদ পড়লেও আমাকে লিখিত দিতে হবে কেন বাদ পড়েছে। এবার আমার নাম বাদ পড়েছে, যেই যেই জায়গাগুলোকে ভুল দেখিয়েছে সব ডকুমেন্টস আমার কাছে আছে, সেই ডকুমেন্টসটা কালেক্ট করব, করে ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার তার কাছে আমি জমা দিলাম। সে আমাকে হিয়ারিংয়ে ডাকবে, তাকে আমি স্যাটিসফাই না হয় যদি না আমার কাগজে, তাহলে আমারটা আবার রিজেক্ট হবে। আবার আমি কোথায় অ্যাপ্লাই করতে পারবো, চিফ ইলেকট্রাল অফিসারের কাছে, তিনি হিয়ারিংয়ে ডাকবেন, যদি না স্যাটিসফাই হয় তাহলে বাতিল করবে। তারপরে তো কোর্ট আছে ভাই, আর কোর্টে যাওয়ার জন্য আপনার আমার বড় ভাইজানের নামটা কি, জোরে হবে ভাই আওয়াজ, নামটা কি, বড় ভাইজানের নামটা কি, আপনার আমার বড় ভাইজান অনেক আগেই আমাকে ডেকে বলেছে, তুই রেডি হ, সুপ্রিম কোর্টের উকিলদের সাথে কথা বল, পশ্চিম বাংলার একটা মানুষের ভোটাধিকার বৈধ ভোটাধিকার যদি বাতিল হয়, তার পাশে কেউ দাঁড়াক আর নাই দাঁড়াক, তুই সুপ্রিম কোর্টে গিয়ে তার হয়ে মামলা লড়াই করবি। বলে দিয়েছে, আমার দলিত হতে পারে, আমার আদিবাসী হতে পারে, আমার মতুয়া হতে পারে, আমার মাহাতো হতে পারে, আমার নমশূদ্র হতে পারে, আমার মুসলমান হতে পারে, আমার উচ্চ বর্ণের মানুষ হতে পারে, আমার পিছিয়ে বর্গের মানুষ হতে পারে, দার্জিলিংয়ের লোক হতে পারে, আপনার কুলপির লোক হতে পারে, মন্দির বাজারের লোক হতে পারে, ভাঙড়ের লোক হতে পারে, ফুরফুরা শরীফের লোক হোক না কেন, যদি একজন বৈধ ভোটারের নাম বাদ যায়, তার পাশে কেউ দাঁড়াক আর নাই দাঁড়াক, খাম চিহ্ন তার পাশে দাঁড়াবে, নওশাদ সিদ্দিকী তার হয়ে লড়াই করবে। আতঙ্কিত হবেন না। এবার এটুকু বলে যাই, যারা আইএসএফকে নিয়ে উল্টো পাল্টা ভাষায় আক্রমণ করে, তাদেরও যদি ভোটাধিকার কোনোভাবে বাতিল হয়, তার দল তার পাশে থাকুক আর নাই থাকুক, যদি নওশাদ সিদ্দিকীদের সহযোগিতা চাই, আমরা সহযোগিতা করব, এবং তার পরিচয় গোপন রেখেই করব।
ঠিক যেভাবে তার বাপদাদুর কবরটা এখনো আমরা বাঁচিয়ে রেখেছি আইনের মাধ্যমে, তার ভোটাধিকার বাঁচাবো আমরা আইনের মাধ্যমে। তাহলে আতঙ্ক মুক্ত হয়েছেন না হননি বলুন? যদি এইবার আমি আজকে তাড়া দিলাম, আমি এসেছি কোথায় থেকে জানেন? সল্টলেক কোর্ট থেকে। আজকে আমি নাকি খুন করেছি, আমার নামে খুনের মামলা আছে। তো আমি হাজির এতে, ওখানে আমাদের আজকে ডেট ছিল। যাক, অনেক গল্প, সে পরে বুঝতে পারবেন। আবার দেখবেন আমাকে মালা পরিয়ে নিয়ে আসবেন যে ভাইজানের নামে মিথ্যা মামলা দিয়েছে। আমি ভয় পাই না, আমি জীবনে কোনদিন মারার কথা বলিনি, তো খুন তো দূরের কথা। যাক, ওই জন্য ওখানে একটা ছেলে এসে বলতে এবার মিডিয়া ডাকছে আমার, মিডিয়া চলে যাবার পরে তাহলে ভোটার কি বাদ হয়ে যাবে? নাম দিয়েছি ওকে, হ্যাঁ আপনাদের বলছি, তাড়া দিয়েছি, বাদ হয়ে যাবে।